বন্ধুরা, আমার চ্যানেল সিনেমা পাগলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি তেলেগু মুভি লাকি ভাস্কর। এই মুভিতে আমরা দেখব কিভাবে একজন মধ্যবিত্ত ব্যক্তি তার বুদ্ধি দিয়ে কোটিপতি হয়ে যায়, কিন্তু তার এই রাস্তা খুব একটা সহজ ছিল না। সে এমন কিছু করে যা ভাবতে হয়তো আমরা সাধারণ মানুষরা ভয় পেয়ে যাই। তার এই লক্ষ্যে পৌঁছবার জন্য সে বহু সমস্যার সম্মুখীন হয়, কিন্তু সে হার মানে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে এক্সপ্লেন করি। সিনেমা পাগল নিবেদিত লাকি ভাস্কর। মুভির শুরুতে 1992-এর বোম্বেতে আমরা ভাস্কর নামের এক ব্যক্তিকে জগিং করতে দেখি। ভাস্কর আমাদের বলতে থাকে আমরা কিভাবে স্টক মার্কেট থেকে টাকা উপার্জন করতে পারি, কিন্তু তখনই সেখানে সিবিআই চলে আসে এবং তাকে মগধ ব্যাংকে নিয়ে যায়। এখানে বলে রাখি, ভাস্কর আগে মগধ ব্যাংকে কাজ করত। আসলে ভাস্করের উপর অনেক বড় ফিনান্সিয়াল ফ্রডের অভিযোগ উঠেছে। এর জন্যই সিবিআই অফিসার লক্ষণ রাও তাকে জেরা করবার জন্য নিয়ে এসেছে। এবার ভাস্কর লক্ষণ রাওকে নিজের কাহিনী শোনানো শুরু করে। কাহিনী শুরু হয় 1889-এ, যখন ভাস্কর মগধ ব্যাংকে 6,000 টাকা বেতনে ক্যাশিয়ারের কাজ করত। দিনের শুরুতে তার প্রথম কাজ ছিল নারায়ণ স্যারের সাথে ব্যাংকের ভল্ট থেকে টাকা বের করা। যেহেতু সে একজন ক্যাশিয়ার, তাই টাকা পয়সার লেনদেন তার হাত দিয়েই হতো। ব্যাংকে কাজ ছাড়াও ভাস্কর আরও একটি কাজ করত, আর সেটা হলো ব্যাংকের কাজে ছুটির পর পাশের ক্যাফেতে গিয়ে তার বন্ধু সাম্বার সাথে গরিব মানুষের সাহায্য করা। ভাস্কর যদিও ক্যাশিয়ারের কাজ করে, কিন্তু তা সত্ত্বেও সে তার এলাকার সবার থেকে টাকা ধার নিয়ে রেখেছে। সে সব থেকে বেশি 12,000 টাকা নিয়েছে প্যাটেল ভাইয়ের থেকে। এরপর আমরা ভাস্করের বাবাকে দেখি। সে তার সময়ে অনেক বড় একজন সিএ ছিল, কিন্তু 10 বছর আগে তার বন্ধু তাকে ব্যবসায় ধোকা দেয়। ফলে এই আঘাত সামলাতে না পেরে তার বাবা প্যারালাইজড হয়ে যায় এবং কথা বলার শক্তি হারিয়ে ফেলে। এরপর আমরা ভাস্করের স্ত্রী সুমতি ও তাদের 6 বছরের ছেলে কার্তিককে দেখি। আসলে সুমতি আচারের ব্যবসা শুরু করতে চায়, যাতে সে ভাস্করের সাহায্য করতে পারে, কিন্তু পয়সার অভাবে আচারের ব্যবসা শুরু করতে পারছে না। এরপর আমরা ভাস্করের ভাই বোনকে দেখি। পুরো ফ্যামিলির দায়িত্ব ভাস্করের কাঁধে, তাই সে মানুষের থেকে ধার নেওয়া টাকা শোধ করতে পারছে না। অন্যদিকে আমরা দেখি সুমতির পরিবার ভাস্করকে একদম পছন্দ করে না। সুমতির মা তো চায় যাতে সে ভাস্করকে ছেড়ে চলে আসে, কিন্তু সুমতি এমনটা চায় না, কারণ সে ভাস্করকে ভালোবাসে। এরপর আমরা দেখি ভাস্কর ক্যাফেতে কাজ করছিল। তখনই সেখানে অ্যান্থনি নামে এক ব্যক্তি আসে। আসলে অ্যান্থনি তার বন্ধুদের সাথে মিলে বিদেশ থেকে কিছু ইলেকট্রনিক্স আইটেম এনেছিল, যেগুলো এখন 2 লাখ টাকার জন্য পোর্টে আটকে আছে। কিন্তু শেষ মুহূর্তে তার বন্ধুরা টাকা দিবে না বলে দেয়। এর জন্যই অ্যান্থনির এখন 2 লাখ টাকা দরকার, আর সেটার জন্য সে ভাস্করের কাছে এসেছে। এত বেশি টাকা শুনে ভাস্কর প্রথমে না করে দেয়, কিন্তু অ্যান্থনি বলে সে লাভের 20% দেবে ভাস্করকে। তখন ভাস্কর ভাবতে থাকে কি করবে। ভাস্কর অ্যান্থনির কাছে কিছুটা সময় চেয়ে নেয়। পরের দিন ভাস্কর ব্যাংকে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় প্যাটেল ভাই তাকে রাস্তায় ধরে টাকার জন্য। যেহেতু ভাস্করের কাছে তাকে দেওয়ার মতো টাকা ছিল না, তাই প্যাটেল ভাই ভাস্করের থেকে তার স্কুটার নিয়ে নেয় এবং বলে টাকা দিয়ে স্কুটার নিয়ে যেতে। এরপর দৌড়ে দৌড়ে ভাস্কর ব্যাংকে গিয়ে দেখে যে পোস্টে তার প্রমোশন হওয়ার কথা ছিল সেখানে অন্য একজনের প্রমোশন হয়ে গেছে। এটা দেখে ভাস্করের খুব মন খারাপ হয়ে যায়, কারণ এই পোস্টের জন্য ভাস্কর গত 3 বছর ধরে খুবই খাটনি করছিল। এরপর ভাস্কর জানতে পারে এজিএম সুধাংশু প্রমোশন লিস্টে ভাস্করের নামই দেয়নি, আর তার বদলে অন্য একজনের প্রমোশন করে দিয়েছে। এটা দেখে ভাস্কর সোজা সুধাংশুর কাছে যায়। সুধাংশু তাকে বলে আমি তোমার প্রমোশন করিনি, কারণ বাইরে তুমি ওই ক্যাফেতেও কাজ করো, যেটা ইললিগেল। এটা শুনে ভাস্কর কিছু বলে না, বেরিয়ে আসে। এই ঘটনায় ভাস্করের সাথে সাথে ব্যাংকের সব স্টাফ খুবই দুঃখ পায়, কারণ যে পোস্টের জন্য ভাস্কর গত 3 বছর ধরে খুবই পরিশ্রম করছিল, সেটা লাভ আজকে অন্য কেউ পেল। এরপর ব্যাংকের ছুটির পর ভাস্কর ও সাম্বা ক্যাফেতে বসে কথা বলছিল। তখনই সেখানে অ্যান্থনি চলে আসে। ভাস্কর তার ব্যাগ থেকে টাকা বের করে অ্যান্থনিকে দিয়ে দেয়। তোমরা ভাবতে পারো ভাস্কর চারিদিকে এত ঋণী, তাহলে সে এত টাকা পায় কোথা থেকে? আসলে ভাস্কর এসব টাকা ব্যাংক থেকে চুরি করে আনে। অ্যান্থনি বলে সে বিদেশ থেকে টিভির পার্টস নিয়ে এসে এখানে বেশি দামে বিক্রি করে দেয়। এরপর অ্যান্থনি রাতে টাকা দিবে বলে ওখান থেকে যেতে থাকে, কিন্তু সাম্বার তার উপর বিশ্বাস হয় না, তাই সাম্বাও অ্যান্থনির সাথে যায়। রাতে সাম্বা ভাস্করের সাথে দেখা করতে আসে, কিন্তু ভাস্কর যখনই অ্যান্থনিকে দেখে তখন খুব খুশি হয়ে যায়। অ্যান্থনি ভাস্কর সাম্বাকে তাদের ভাগে টাকা দিয়ে দেয়। ভাস্কর তখনই প্যাটেল ভাইয়ের কাছে গিয়ে টাকা দিয়ে তার স্কুটার ছাড়িয়ে নিয়ে আসে। এরপর থেকে ভাস্কর অ্যান্থনির সাথে কাজ করতে থাকে আর ভালো টাকা উপার্জন করতে শুরু করে। এসব দেখে সুমতি অবাক হয়ে যায়, আর সে একদিন ভাস্করের কাছে জিজ্ঞেস করে তোমার কাছে এত টাকা আসছে কোথা থেকে? ভাস্কর সুমতিকে বলে অ্যান্থনির সাথে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছে। এরপর ভাস্কর যখন বলে সে তার সব ঋণ শোধ করে দিয়েছে, এটা শুনে সুমতি খুব খুশি হয়। কিছুদিন পর ভাস্করের ছেলের জন্মদিন ছিল, সেখানে অ্যান্থনি আসে। অ্যান্থনি ভাস্করকে বলে শনিবার দিন দুবাই থেকে 3টি গাড়ি আসছে, যেগুলির দাম এখানে অনেক বেশি। ওগুলি এখানে বিক্রি করতে পারলে তাদের অনেক লাভ হবে, কিন্তু এর জন্য 10 লাখ টাকা লাগবে। এটা শুনে ভাস্কর না বলে, কারণ এর আগে সে এত টাকা কখনো ব্যাংক থেকে বার করেনি। কিন্তু অ্যান্থনি যখন বলে এটা তার লাস্ট ডিল, এটার পর সে তার ছেলের কাছে আমেরিকা চলে যাবে, তখন ভাস্কর রাজি হয়ে যায়। এরপর শনিবার দিন ভাস্কর ব্যাংকে চলে যায়। তার প্ল্যান ছিল যখনই নারায়ণ বাইরে যাবে তখনই সে টাকা বের করে নিবে, কিন্তু আজকে সারাদিন নারায়ণ বাইরে যায় না, সে সারাদিন ভাস্করের আশেপাশেই থাকে। ভাস্কর সাম্বাকে বলে ফোন করে নারায়ণকে ব্যস্ত রাখতে। ভাস্করের কথা মতোই সাম্বা নারায়ণকে ফোনে ব্যস্ত রাখে। সেই সুযোগে ভাস্কর ব্যাংক থেকে 10 লাখ টাকা নিয়ে তার সুটকেসে ঢুকিয়ে দেয়। টাকা পাওয়ার পর অ্যান্থনি 3টি গাড়ি কিনে ফেলে, কিন্তু তখনই তারা জানতে পারে যে কার ডিলারের কাছে তারা গাড়ি বিক্রি করতো তাকে পুলিশ ধরে নিয়েছে। এটা শুনে তারা খুব চিন্তায় পড়ে যায়, কিন্তু হার মানে না।
অ্যান্থনি সারা রাত ধরে সব কার ডিলারকে ফোন করে, আর শেষে গোয়ার এক কার ডিলার তাদের থেকে গাড়ি কিনতে রাজি হয়। এরপর তারা গাড়িগুলোর নাম্বার প্লেট বদলে গোয়ার দিকে যেতে থাকে। তারা গাড়িগুলোতে সরকারি নাম্বার প্লেট লাগিয়ে দেয় যাতে তাদের পুলিশ রাস্তায় না আটকায়, কিন্তু পুলিশ তাদের রাস্তায় ধরেই নেয়। ভাস্কর এসবের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে। ভাস্কর রাস্তার কিছু ভিখারিকে পলিটিশিয়ান বানিয়ে এনেছিল, কিন্তু তাও পুলিশ তাদের উপর সন্দেহ করতে থাকে। এরপর গাড়ি থেকে একজন বার ডান্সার নেমে আসে। ভাস্কর পুলিশকে বলে উনি সঞ্জয় দত্তের পরের মুভি নায়িকা। এটা দেখে পুলিশ সত্যি ভাবে এরা কোনো বড় ব্যক্তি, তাই তাদের পুলিশ যেতে দেয়। এরপর তারা সঠিক সময়ে গোয়ায় পৌঁছে কার ডিলারের কাছে গাড়ি বিক্রি করে দেয়। এতে তারা অনেক লাভ করে। ভাস্কর খুশি হয়ে বার ডান্সার ও ভিখারিকে 1 লাখ টাকা করে দেয়। অ্যান্থনি এরপর তার ছেলের সাথে আমেরিকা চলে যায়। যাওয়ার আগে সে ভাস্করকে বলে তোমার যদি কোনোদিন আমাকে দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে ফোন করবে। এরপর ভাস্কর ব্যাংকে আসে, কিন্তু সে দেখে ব্যাংকে পুলিশ এসেছে। এটা দেখে ভাস্কর ভয় পেয়ে যায়। সে আস্তে আস্তে ব্যাংকে ঢুকে দেখে এজিএম হিমাংশু ও সুধীর, যা সবেমাত্র প্রমোশন হয়েছিল, তাদের ঘুষ নেওয়ার অপরাধে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এটা দেখে ভাস্কর কিছুটা স্বস্তি পায়, কিন্তু সে এখনও ব্যাংক থেকে নেওয়া 10 লাখ টাকা রাখেনি। এরপর সে নারায়ণের সাথে টাকা আনতে যায়। তাকে বলা হয়েছিল 50 লাখ টাকা আনতে, কিন্তু সে 40 লাখ টাকাই নিয়ে আসে, যাতে সে তার সুটকেসে 10 লাখ টাকা মিলিয়ে এখানে 50 লাখ করে দিতে পারে, আর এতে কেউ জানতেও পারবে না। কিন্তু সে ভিতর থেকে টাকা নিয়ে যখনই আসে তখনই জিএম বিনোদ ভোসলে এসে পড়ে। বিনোদ ভাস্করের কাছে থাকা সুটকেস দেখে বলে এটা কি আছে? ভাস্কর বলে জামা কাপড়। সে গ্রামে গেছিল, আসতে দেরি হয়ে যাওয়ায় বাড়ি না গিয়ে সোজা ব্যাংকে চলে এসেছে। বিনোদ ভোসলে বলে সুটকেস খুলতে। সুটকেস খোলার পর দেখা যায় ওখানে সত্যি জামা কাপড় ছিল। আসলে ভাস্কর আগে থেকেই টাকা ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছিল। আর নারায়ণ যখন টাকা গুনে দেখে তখন দেখে 50 লাখ টাকাই আছে ওখানে। কিছুদিন পর ভাস্করের ভাইয়ের অ্যাডমিশন লন্ডনের একটি বড় কলেজে হয়ে যায়। সে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে যেসব টাকা উপার্জন করেছিল সবই এখানে চলে যায়। এরপর ভাস্কর যখন ব্যাংকে কাজ করছিল তখন চেয়ারম্যান তাকে ডাক দেয়। ভাস্কর ভয়ে ভয়ে সেখানে গিয়ে জানতে পারে তার প্রমোশন দিয়ে এজিএম বানিয়ে দেওয়া হয়েছে। ভাস্কর এতে খুব খুশি হয়ে যায়, কারণ এখন তার বেতন 6000 থেকে বেড়ে সোজা 19,000 হয়ে গেছে। আর সে একটি গাড়িও পায়, যেটা তার স্বপ্ন ছিল। এরপর কাহিনী প্রেজেন্টে চলে আসে, যেখানে লক্ষণরাও ভাস্করকে জিজ্ঞেস করছে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা কিভাবে আসলো। ভাস্কর আবার তার কাহিনী শোনানো শুরু করে। যেহেতু এখন সে এজিএম হয়ে গেছিল, তাই তার দায়িত্বও বেড়ে গেছিল। সে এখন হাসরত মেহতার অ্যাকাউন্ট ম্যানেজ করত। আমরা জানতে পারি ব্যাংক ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা বিজনেসকে লোন দেওয়া ছাড়াও অন্য ব্যাংককেও লোন দেয়, কিন্তু এটা তারা ডাইরেক্টলি করে না। তাদের মাঝে ব্রোকার থাকে, আর এই ব্রোকার হলো হাসরত মেহতা। এবার মগধ ব্যাংক কাটারিয়া ব্যাংককে লোন দিবে, কিন্তু টাকা ডাইরেক্ট কাটারিয়া ব্যাংকের অ্যাকাউন্টে যাবে না। টাকা যাবে আগে হর্ষত মেহতার অ্যাকাউন্টে, আর এরপর হর্ষত মেহতা কাটারিয়া ব্যাংকে টাকা দিবে। এর বদলে কাটারিয়া ব্যাংক বিআর অর্থাৎ ব্যাংক রিসিপ্ট ইস্যু করবে মগধ ব্যাংকের নামে। এই ট্রানজ্যাকশনের ফলে হর্ষত মেহতা 0.01% পাবে। এরপর ভাস্করের কাছে সুরজ নামে এক ব্যক্তি আসে বিআর অর্থাৎ ব্যাংক রিসিপ্টে সাইন করানোর জন্য। সুরজ হর্ষত মেহতার অ্যাসিস্ট্যান্ট ছিল। সুরজ ভাস্করকে বলে কখনো কখনো টাকা দিতে অল্প দেরি হতে পারে। ভাস্কর বলে কখনো কখনো হলে ঠিক আছে, কিন্তু এটা যেন সবসময় না হয়। সুরজ ভাস্করকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে ভাস্কর না করে দেয়। এরপর ভাস্কর হর্ষত মেহতার ব্যাংক স্টেটমেন্ট দেখে বুঝতে পারে হর্ষত মেহতা কাটারিয়া ব্যাংকের নাম করে যেসব টাকা নিচ্ছিল সেটা কাটারিয়া ব্যাংকে না গিয়ে অন্য কোথাও যাচ্ছে। এটা জানার জন্য ভাস্কর দালাল স্ট্রিটে যায়। তোমাদের বলে রাখি, দালাল স্ট্রিটে রয়েছে বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ। এখানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচা হয়ে থাকে। আর এখানে কিছু গ্রুপ ছিল, যেমন বুল কার্টেল ও বিয়ার কার্টেল। বিয়ার কার্টেল ভালো ভালো কোম্পানির শেয়ার সেল করে তাদের নিচে নামিয়ে প্রফিট করত, আর বুল কার্টেলের প্রধান ছিল হর্ষত মেহতা। তোমরা স্ক্যাম 1992 সিরিজটা দেখলে ভালো মতো বুঝতে পারবে। যদি ওটার এক্সপ্লেনেশন চাও তাহলে কমেন্ট করে জানিও। ফিরে আসি মূল গল্পে। ভাস্কর এখানে জানতে পারে হর্ষত মেহতা কাটারিয়া ব্যাংকের নাম করে মগধ ব্যাংক থেকে টাকা নেয়, কিন্তু সেই টাকা দিয়ে কোম্পানি শেয়ার কিনে নেয়। এত বেশি মাত্রায় শেয়ার কেনার ফলে ওই কোম্পানি শেয়ার ওপরে যেতে শুরু করে, আর এটা দেখে রিটেল ইনভেস্টর অর্থাৎ পাবলিক ওটা ইনভেস্ট করে, ফলে ওই শেয়ার আরও উপরে যায়। এরপর হর্ষত মেহতা তার শেয়ার বিক্রি করে প্রফিট করে নেয়। এরপর সে মগধ ব্যাংকে লোনের টাকা দিয়ে দেয়। এসব দেখে ভাস্কর হর্ষত মেহতা সব খেলা বুঝে যায়, আর সেও এটা সুযোগ তুলতে চায়। তাই সে কিছুদিন পর সুরজকে ডেকে একটি ডিল করে তার সাথে। ভাস্কর সুরজকে বলে আমি তোমাদের কাজে সাথ দিব, কিন্তু আমার দুটো শর্ত আছে। প্রথম শর্ত, তোমরা যত টাকা ব্যাংক থেকে নিবে তার 1% আমার লাগবে। আর দ্বিতীয় শর্ত, যখন তোমরা কোনো শেয়ার কিনবে সেটা আমাকে আগে থেকে বলবে। সুরজ ভাস্করের শর্তে রাজি হয়ে যায়। ডিলের শর্ত অনুযায়ী সুরজ যখন কোনো শেয়ার কিনে সেটা ভাস্করকে বলে দেয়। এটা শুনে ভাস্করও সেই শেয়ার কিনে নেয়। আর যখনই সেই শেয়ার সুরজ বেচে সেটা ভাস্করকে বলে। ভাস্কর সেটা বেচে দিয়ে প্রফিট করে। এইভাবেই খেলা চলতে থাকে। ভাস্করের কাছে খুব তাড়াতাড়ি অনেক টাকা এসে যায়, কিন্তু যত টাকা ভাস্করের কাছে ছিল সবই ব্ল্যাক মানি ছিল। এই ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য ভাস্কর অ্যান্থনির সাহায্য নেয়। ভাস্কর অ্যান্থনির পুরনো সাথী আনোয়ারের বুদ্ধিতে সেই টাকা লটারির মাধ্যমে হোয়াইট করার সিদ্ধান্ত নেয়। ভাস্কর এক লটারি কোম্পানিকে ঘুষ দিয়ে তার নামে 25 লাখ টাকা লটারি জিতে নেয়। ট্যাক্স কেটে তার হাতে 17 লাখ টাকা পায়, কিন্তু এতে তার ব্ল্যাক মানি হোয়াইট হয়ে যায়। এরপর সেও তার এলাকার অনেক বড় লোক হয়ে যায়। সে একটি দামি গাড়ি কিনে,
তার বোনের বিয়ের জন্য দোকানের অনেক গয়না কিনে ফেলে, আর তার স্ত্রীর স্বপ্ন আচারের ব্যবসা সেটাও সে পূরণ করে তার স্ত্রীকে একটি দোকান বানিয়ে দিয়ে। কিন্তু টাকা শুধু একা আসে না, তার সাথে আসে মানুষের অহংকার। ভাস্করেরও খুব অহংকার হয়ে যায়, সে এখন মানুষের সাথে ভালো মতো কথা বলে না। একদিন তার সাথে যখন প্যাটেল ভাইয়ের দেখা হয়, সে রাগে প্যাটেল ভাইয়ের স্কুটার ভেঙে দেয়, কিন্তু এটা তার স্ত্রী পছন্দ করে না। তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। ভাস্কর অনেক টাকা উপার্জন করে ফেলে ঠিকই, কিন্তু তার স্ত্রী পুরনো ভাস্করকে হারিয়ে ফেলে। সুমতি তাকে অনেক বোঝায়, কিন্তু ভাস্কর বুঝতে চায় না। এরপর একদিন কাটারিয়া ব্যাংকের ম্যানেজার ভাস্করের কাছে আসে তার স্ত্রীর নামে লকার ওপেন করার জন্য। কথায় কথায় কাটারিয়া ব্যাংকের ম্যানেজার বলে কাটারিয়া ব্যাংক মগধ ব্যাংক থেকে 2 কোটির বেশি টাকা নেয়নি, কিন্তু ভাস্কর বলে আমাদের কাছে 20 কোটি টাকা নেওয়ার ব্যাংক রিসিপ্ট রয়েছে। এরপর কাটারিয়া ব্যাংকের ম্যানেজার সেই ব্যাংক রিসিপ্টগুলো দেখে বলে এই সাইনগুলো তো আমার না। এটা শুনে তারা দুজনেই ভয় পেয়ে যায়, কারণ এই কথা যদি কেউ জানতে পারে তাহলে তারা ফ্রড কেসে ফেসে যাবে। এরপর কাটারিয়া ব্যাংকের ম্যানেজার ভাস্করের রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু হার্ট অ্যাটাক করে সামনেই সিঁড়িতে মারা যায়। এরপর ভাস্কর সুরজকে ধরে, সে বলে তোমরা আমাকে ধোকা দিয়েছো, তোমরা সব টাকা রিটার্ন করবে, নয়তো আর বিয়ার ইস্যু করবো না। এটা শুনে সুরজ বলে যদি না দিই তো কি করবে তুমি? এই কথা বাইরে বেরোলে আমাদের সাথে তুমিও ফাঁসবে, ফ্রড কেসে তোমাকেও জেলে যেতে হবে। এটা শুনে ভাস্কর খুব চিন্তায় পড়ে যায়। রাতের বেলা ভাস্করের কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে, সেখানে গিয়ে জানতে পারে সাম্বা অবৈধ কাজ করার ফলে ধরা পড়েছে। ভাস্কর তাকে বের করে নিয়ে আসে। সাম্বা বলে অবৈধ কাজ করতে গিয়ে তার সব টাকা ডুবে গেছে। এসব শোনার পর ভাস্কর সাম্বার সাহায্য করে। অন্যদিকে সুমতির বাড়ির লোকেরা বলে তাদের ব্যবসায় লস হয়ে গেছে, তাই তাদের সাহায্য করতে, কিন্তু সুমতি এতে না করে দেয়, বলে ভাস্করের যখন সাহায্যের দরকার ছিল তখন তারাও তো সাহায্য করেনি। এটা শুনে সুমতির মা রাগ করে বলে আচারের ব্যবসার আইডিয়া আমি তোমাকে দিয়েছিলাম, এখন যখন তোমাদের টাকা হয়ে গেছে তখন আমাকে টাকা দিতে অস্বীকার করছো। এটা শুনে সুমতি ভাস্করকে নিয়ে বেরিয়ে আসে এবং তার দোকানের সামনে এসে তার দোকান ভেঙে ফেলে। সুমতি ভাস্করকে বলে আমার খালি পুরনো ভাস্কর লাগবে, তাছাড়া আমার আর কিচ্ছু লাগে না। বাড়িতে এসে তারা ঝগড়া করতে থাকে, কিন্তু তখনই ভাস্করের বাবা ঘরে ঢুকে। অনেক বছর পর তার বাবা কথা বলে। তার বাবা বলে তুমি আমাকে বোকা মনে করো না, আমি একজন সিএ, আর তুমি আমাকে বোকা বানাচ্ছ। তার বাবা বলে আমি জানি তুমি কিভাবে এসব টাকা কামিয়েছো। আমি বলছি না জুয়া খেলে টাকা কামানো খারাপ, কিন্তু জুয়া কখন বন্ধ করা উচিত এটা জানা দরকার। ভাস্কর তার বাবার কথা শুনে বুঝতে পারে তার বাবা তাকে কি বলতে চাইছে। ভাস্কর সিদ্ধান্ত নেয় সে আর এসব কাজ করবে না। পরের দিন যখন সুরজ আসে তখন ভাস্কর বিআরে সাইন করতে মানা করে দেয়। সুরজ ব্যাংকের চেয়ারম্যানকে দিয়ে ভাস্করকে ফোন করায়। ভাস্কর তখন তো হ্যাঁ বলে সাইন করবে, কিন্তু সুরজ এসে দেখে ভাস্কর নেই। সুরজ ভাস্করকে ফোন করে, কিন্তু ভাস্কর সুরজকে এড়িয়ে যেতে থাকে। এরপর ভাস্কর আবার ভালো মানুষ হয়ে যায়। সে প্যাটেল ভাইকে একটি নতুন স্কুটার কিনে দেয় এবং ক্ষমা চায় তার আগের কাজের জন্য। ভাস্কর তার স্ত্রীকে কথা দেয় তার কাছে যতই টাকা আসুক সে তার স্ত্রীর জন্য আগের ভাস্করই থাকবে। এতে তার স্ত্রীও খুব খুশি হয়ে যায়। পরের দিন ভাস্করকে ম্যানেজার ডাক দিয়ে বলে তুমি বিআরে সাইন কেন করনি? ভাস্কর বলে সে সাইন করবে না, কারণ এরা আগের সেটেলমেন্ট করেনি এখনো। ম্যানেজার ভাস্করকে বাধ্য করতে থাকে সাইন করার জন্য, কিন্তু ভাস্কর তার চাকরি ছেড়ে দেয়। এরপর কাহিনী আবার বর্তমানে ফিরে আসে, যেখানে লক্ষণ রাও বলে আমরা তোমার টাকার জন্য এখানে এসেছি। আসলে লক্ষণ রাও ভাস্করের স্টক মার্কেট থেকে কামানো টাকা মগধ ব্যাংকে জমা করতে বলছে। কিছুক্ষণ পর লক্ষণ রাও ভাস্করকে চেয়ারম্যানের রুমে নিয়ে যায়। ভাস্কর বুঝতে পারে চেয়ারম্যানও এসবের সাথে যুক্ত আছে। চেয়ারম্যানও ভাস্করকে সব টাকা ব্যাংকে জমা করতে বলে। ভাস্কর কিছু বলে না, সে চুপচাপ চেকে সাইন করে এখান থেকে চলে যায়। চেয়ারম্যান এতে খুব খুশি হয়, সে মনে করে ভাস্করের সব টাকা পেয়ে গেছে। কিন্তু যখন চেক ভাঙাতে যায় তখন জানতে পারে ভাস্করের অ্যাকাউন্ট 10 দিন আগে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এখন ভাস্করের অ্যাকাউন্টে 1 পয়সাও নেই। কিন্তু জিএম যখন অ্যাকাউন্ট চেক করে তখন দেখে ভাস্করের অ্যাকাউন্টে টাকা রয়েছে। আসলে ভাস্কর মাত্র 10 দিন আগে টাকা বের করেছে, আর তাদের সিস্টেম আপডেট হয় মাসের শেষে। এরপর ভাস্কর তার সব টাকার সাথে পুরো ফ্যামিলি নিয়ে বিদেশ চলে যায়, আর যাওয়ার আগে আরবিআই এর কাছে মগধ ব্যাংকের নামে রিপোর্ট করে যায়। আরবিআই মগধ ব্যাংকে চলে এসে দেখে ভাস্করের সব রিপোর্ট ক্লিয়ার আছে। জিএম ও চেয়ারম্যানকে দোষী পায়, তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়, আর তাদের সাথে লক্ষণ রাওকেও। মুভি শেষে আমরা দেখি ভাস্কর আমেরিকায় খুশি মতো তার ফ্যামিলির সাথে আছে। এই ছিল লাকি ভাস্কর মুভির গল্প। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি আমার এক্সপ্লেনেশন তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।